ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে যায় নীলের। রুমে এসি চলার পরও তার কপালে ঘামের বিন্দু জমে যায়, যেন স্বপ্নের ভয় এখনো পুরোপুরি কাটেনি। প্রায় এমন দুঃস্বপ্ন নীলকে তাড়া করে বেড়ায়। অন্ধকারে ঢেকে থাকা ভয়ঙ্কর সব দৃশ্য যেন তার মনে অশোচনীয় দাগ কেটে যায়। এই সব শুরু হয় আজ থেকে প্রায় 6 মাস আগে। পুরনো আর ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরে বেড়ানো নীলের এক বিশেষ শখ। সেই সব স্থানের ইতিহাস, গল্প আর পরিবেশ ক্যামেরায় ধারণ করতে সে ভীষণ ভালোবাসে। নীল তার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো শেয়ার করে, যেন তার মতোই অন্যরাও অতীতের রহস্যময় আর মনোমুগ্ধকর পরিবেশকে অনুভব করতে পারে। আজ একটা ভালো জায়গার খবর পেয়েছি, দেখা যাক আজকের ভিডিওটা কেমন হয়। ওই তো সামনে একটা চায়ের দোকান মনে হচ্ছে, যাকে দেখেতে ওনাকে একটু জিজ্ঞেস করে নিই। নীলের মোটর বাইকটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালো। দাদা, এক কাপ চা দেবেন তো? এই যে বাবু, দিচ্ছি, বসুন আপনি। আচ্ছা দাদা, এই শিমুলিয়া রাজবাড়ি রাস্তাটা কোন দিকে? শিমুলিয়া রাজবাড়ি, সেখানে কি কাজ আপনার? আসলে আমার ছোট একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি বিভিন্ন ঐতিহাসিক স্থানের ভিডিও শেয়ার করি। এটা আমার একরকম নেশা বলতে পারেন। সে না হয় বুঝলাম, কিন্তু ওই রাজবাড়ির ধ্বংসস্তূপ ছাড়া তো সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। ওখানে আপনার গিয়ে কোনো কাজ হবে না। কি বলেন? আচ্ছা, এত দূরে যখন এসেছি একবার দেখিয়ে আসি। আপনি রাস্তাটা কোন দিকে বলুন। সোজা 8-2 কিলোমিটার গেলেই রাজবাড়ি পাবেন, তবে সাবধান, ভিতরে ঢুকবেন না। কেন? ভিতরে ঢুকলে কি হবে? অত শত বুঝি না বাবু, আমার সাবধান করার কর্তব্য, তাই আমি সাবধান করলাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। নীল আর বেশি কিছু বলল না। চায়ের দাম মিটিয়ে বাইক নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। এক সময় বন জঙ্গলে ঘেরা সে রাজবাড়ির সামনে এসে উপস্থিত হলো। আরে বাস, এত বড় রাজবাড়ি! তবে যে চা দোকানি বলল এটা ধ্বংসাবশেষ ছাড়া অবশিষ্ট কিছুই নেই, এ তো দেখছি আস্ত একটা রাজবাড়ি। মন্ত্র মুগ্ধের মতো নীল রাজবাড়ির দিকে তাকিয়ে আছে। এমন সময় হঠাৎ চাদরে অর্ধেক শরীর ঢাকা এক অচেনা ব্যক্তির আগমন ঘটে। কে আপনি? কি চাই এখানে? অচেনা ব্যক্তিটির কণ্ঠে নীল হঠাৎ হতচকিয়ে গেল। বলল, না মানে তেমন কিছু না, আসলে আমি এখানে এসেছি এই জায়গাটা একটু ঘুরে দেখতে আর কিছু ভিডিও রেকর্ড করতে। ও আচ্ছা, ভিতরে আসুন। কিন্তু আপনার পরিচয়টা? কিন্তু অচেনা ব্যক্তিটি নীলের কথায় উত্তর না দিয়ে এগিয়ে যেতে যেতে বলল, ভিতরে আসুন। অদ্ভুত লোক তো। নীল আর কিছু না বলে ওর পিছু পিছু ভেতরে প্রবেশ করল। ভিতরে ঢুকে সে রীতিমতো অবাক হয়ে গেল। বাইরে রাজবাড়ির অবস্থা দেখে বোঝাই যাবে না ভেতরে এত ঝাঁকচমক পরিবেশ। সে অবাক বিস্ময়ে চারিদিকে দেখছিল। এটা দেখে কে বলবে যে এটা আদি যুগের রাজবাড়ি? এত বড় রাজবাড়ি, তবু আশেপাশে তেমন মানুষজন নেই দেখছি। এমন সময় পিছন থেকে গম্ভীর গলায় কে যেন বলে উঠল, তুমিই তাহলে সে যে এই রাজবাড়ি দেখতে এসেছে? মানে জি, আমি। ঠিক আছে, এখন বসে বিশ্রাম নাও, কিছু খাওয়া দাওয়া করো, বিকেলে তোমাকে হরিশ রাজবাড়ি ঘুরিয়ে দেখাবে।
নীল বুঝতে পারল প্রথম অচেনা ব্যক্তিটির নাম হরিশ। আসুন আমাদের অতিথিশালায়। নীলকে অতিথিশালায় বসতে দেওয়া হলো। বসা মাত্র হরেক রকম খাবার নিয়ে আসে হরিশ। এত অল্প সময়ে এত খাবারের আয়োজন দেখে নীল অবাক হয়ে যায়। আপনার জন্য বড়বাবু খাবার পাঠিয়েছে, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিন। আচ্ছা, এই বড়বাবু আসলে কে? এনার নাম চন্দ্রগুপ্ত সেন, রাজবংশের শেষ উত্তরাধিকারী। আপনি খেয়ে নিন, আমার কাজ আছে। এই বলে হরিশ সেখান থেকে চলে যায়। এমনিতেই সেই কাক ভরে বের হয়েছিল নীল, তার উপর খাবারের এত সুস্বাদু ঘ্রাণে ক্ষুধাটা যেন আরও বেড়ে গিয়েছে। নীল আর কিছু না ভেবে খাবার খেতে শুরু করলো। এত সুস্বাদু খাবার সে জীবনে কখনো খায়নি। খাবার খেতে খেতেই নীলের কেমন যেন ঘুম ঘুম পায়। হঠাৎ নীলের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই তার মনে হয় সে তো খাবার খাচ্ছিল। কখন ঘুমিয়ে গেছিল সে বুঝতেই পারেনি। পাশে তাকাতেই দেখতে পাই চন্দ্রগুপ্ত সেন বসে আছে। আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম? আরে বেশিক্ষণ ঘুমাওনি, এই 10-15 মিনিটের মতো ঘুমিয়েছ শুধু। কিন্তু কোনো কিন্তু না। চলো, হরিশ তোমাকে রাজবাড়ি ঘুরিয়ে দেখাবে। আজ অনেক দিন পর কেউ রাজবাড়ি দেখতে এসেছে, আমারও খুব ভালো লাগছে। হরিশ, একে ভালো করে সব রাজবাড়ি ঘুরিয়ে দেখাও। হরিশের সাথে নীল রাজবাড়ির বিভিন্ন জায়গা ঘুরে দেখতে লাগলো আর তার ক্যামেরায় সব রেকর্ড করতে লাগলো। হঠাৎ নীলের চোখ যায় একটা বড় দরজার দিকে। ওইদিকে ওটা কিসের দরজা? দরজাটা বেশ বড়। ওদিকে মন্দির আছে। ও, চলো দেখি। না না দাদাবাবু, একদম ওদিকে যাবেন না। নীল কোনো কথা শুনল না। সে মন্দিরের দরজার কাছে এগিয়ে গেল। সন্ধ্যের পূর্ব মুহূর্ত এটা, এখনো দিনের আলো স্পষ্ট। তবু মন্দিরের দরজা থেকে যতটুকু দেখল ভেতরটা পুরোই অন্ধকার ছিল। চারিদিকে লতা পাতায় ভর্তি। ব্যাগ থেকে টর্চ লাইট বের করে ভিতরে টর্চ ফেলল। দূরে অস্পষ্টভাবে একটা মূর্তি দেখতে পেল নীল। এমন সময় পিছন থেকে চন্দ্রগুপ্ত সেন এসে ক্ষিপ্ত কণ্ঠে বলল, কি ব্যাপার, এখানে কেন তোমরা? বাবু, আমি ওনাকে বারণ করেছিলাম ওইদিকে যেতে, কিন্তু উনি কিছুতেই শুনলেন না আমার কথা। আসলে আমি একটু মন্দিরটা ঘুরে দেখছিলাম। অনেক হয়েছে ঘুরে দেখা, তুমি এখনই অতিথিশালায় যাও। নীল আর কিছু না বলে অতিথিশালার দিকে হাঁটা দিল। কিছু দূর এগোতেই একটা ঘর থেকে কান্নার শব্দ শুনতে পেল। কি ব্যাপার, কে কাঁদছে? ঘরের জানলা দিয়ে তাকিয়ে দেখে এক অপরূপ সুন্দরী মেয়ে কান্না করছে। নীল কিছুটা বিচলিত হয়ে গেল। কে এই মেয়ে? এইভাবে কান্নাই বা করছে কেন? দেখি তো কি ব্যাপার। সে দরজা খোলার জন্য হাত দিবে, তখনই দরজা নিজে থেকেই খুলে গেল। ভিতরে ঢুকে অবাক হয়ে যায় নীল। এ কি, মেয়েটা কোথায় গেল? পিছনে তাকিয়ে নীল যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল মেয়েটি টিকটিকির মতো দালানের সাথে আটকে আছে। এই সব দেখে নীলের শিরদাঁড়া বেয়ে একটা হিমশীতল রক্ত বয়ে যায়। সে কি করবে বুঝতে পারল না। দৌড়ে পালাতে চাইল, কিন্তু সে শক্তিটুকুও তার মধ্যে অবশিষ্ট নেই। Next part, comment now.